আজকে পড়ব অধ্যায় 2, চ্যাপ্টার 2 পড়ব আজকে। চ্যাপ্টারটার নাম ভারতীয় সভ্যতার উদয়। ভারতের সভ্যতার উদয় এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আর এটাকে আমরা অস্ত্রপাতি এগুলোর অনুযায়ী আমরা এটাকে ভাগ করব, ঠিক আছে? প্রস্তর যুগ নাম দেব এবং এটাকে আমরা প্রস্তর যুগ দিয়ে ভাগ করব। কারণ ইতিহাসের আমরা তখনকার দিনে তো বই খাতা কোনো ডেটা স্টোরেজ ছিল না, আমরা তথ্যগুলো পাই এই অস্ত্রপাতি এগুলোর ব্যবহার দেখে যে মানুষ কতটা উন্নত হয়েছে। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সভ্যতার উদয়। সভ্যতাটা কীভাবে উদয় হলো, এই সভ্যতার উদয় এটাকে আমরা এই প্রস্তর যুগ দিয়ে চিনব। প্রস্তর যুগ একটা আছে প্রাচীন প্রস্তর যুগ, একটা মধ্য প্রস্তর যুগ, আর একটা আছে নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এবার প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে ওটা প্যালিওলিথিক এজ থেকে 9000 BC পর্যন্ত এটা প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ হচ্ছে মেসোলিথিক এজ। প্রাচীন প্রস্তর যুগকে ইংলিশে বলে প্যালিওলিথিক এজ। সেটা আপ টু 9000 BC, 9000 BC, 9 খ্রিস্টপূর্ব 9000 আগের যে যত সময় চলে গেছে ওটাকে বলে প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ বলে মেসোলিথিক এজ। মেসোলিথিক এজ হচ্ছে 9000 BC থেকে 4000 BC, এই সময়টাকে বলে মেসোলিথিক এজ। নব্য প্রস্তর যুগ নিওলিথিক এজ। নবপ্রস্তর যুগ নিওলিথিক এজ, এটা 4000 থেকে 1800 BC, এই সময়টাকে বলে নব্য প্রস্তর যুগ। ওকে, এবার আমরা প্রাচীন প্রস্তর যুগকে পড়ব। প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগে? 3টি ভাগে, ঠিক আছে? একটা লোয়ার প্যালিওলিথিক এজ, একটা মিডল প্যালিওলিথিক এজ, আর একটা আপার প্যালিওলিথিক এজ। লোয়ার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজ। ওকে, এবার পড়ো প্রাচীন প্রস্তর যুগ। যেটাকে বলে প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জন লুবক। প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন জন লুবক। প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগকে বলেছি যে একটা লোয়ার, মিডল আর আপার প্যালিওলিথিক এজে ভাগ করা যায়। তো ফার্স্টে পড়ব লোয়ার প্যালিওলিথিক এজ। লোয়ার প্যালিওলিথিক এজ। লোয়ার প্যালিওলিথিক এজে অস্ত্রপত্র কেমন ছিল?
যদি আমি অস্ত্র কথা বলি, কেবল সভ্যতার উদয় যে চ্যাপ্টারটা, সেটা অস্ত্র অনুযায়ী ভাগ করা হয়েছে। অস্ত্রটা কেবল হস্ত কুঠার, হাত দিয়ে কুঠার, কাটারি আছে, চাচনি, ঠিক আছে। আর এইটা কোথায় পাওয়া যায়? বেলান উপত্যকা পাওয়া যায়। বেলান উপত্যকা কোথায় আছে? ওটা আছে মধ্যপ্রদেশ। বেলান উপত্যকা কোথায় আছে? মধ্যপ্রদেশ। ভীম বেটকা পাওয়া যায়। ভীম বেটকা কোথায় আছে? মধ্যপ্রদেশ। ভীমবেটকার মধ্যপ্রদেশ। সিংভূম ঝাড়খণ্ড। উত্তর পশ্চিম পাঞ্জাবে শূন্য নদীর দ্বারা বিভক্ত হওয়ার পটভূমি। আরেকটা আছে মধ্যপ্রস্তর যুগ, মিডিল প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ। অস্ত্র, স্বল্প পাথরের তৈরি অস্ত্র, ছাঁচনি, তীক্ষ্ণাগ্র, ক্ষতাস্ত্র, এগুলো স্থান। এটার অস্ত্রপত্র কেমন ছিল? স্বল্প পাথরের তৈরি অস্ত্র। ওকে। আর এটা স্থান হচ্ছে সোন, নর্মদা, তুঙ্গভদ্রা, এগুলো উপত্যকায় দেখা যায়। মিডিল প্যালিওলিথিক এজ। এবার পড়ব আপার প্যালিওলিথিক এজ। আপার প্যালিওলিথিক এজ, এই যুগেই আধুনিক মানুষের উদ্ভব হয়। আধুনিক মানুষ, আমরা যেটাকে বলি হোমোসেপিয়েন্স, এই যুগে উদ্ভব হয়। ঠিক আছে। আর অস্ত্র যদি কথা বলি, ছুরি মানে কিন্তু মেয়ে না এখানে, ছুরি মানে চাকু, ঠিক আছে, ওই ছুরি। চাচনি, খোদন যন্ত্র, এগুলো স্থান যদি বলি, স্থান হচ্ছে সোহান উপত্যকা, পশ্চিম পাঞ্জাব, বেলান উপত্যকা, মধ্যপ্রদেশ, এগুলো জায়গায় পাওয়া যায়। আচ্ছা, আমরা তোমার প্যালিওলিথিক এজের কিন্তু কমপ্লিট করে দিয়েছে অলরেডি। প্যালিওলিথিক এজ যেটা বলে প্রাচীন প্রস্তুত কমপ্লিট, ওটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক আর আপার প্যালিওলিথিক। এবার চলে আসবো মেসোলিথিক এজ, যেটাকে বলে মেসোলিথিক এজ। ওই মেসোমশাইয়ের মেসোলিথিক এজ। মেসোলিথিক এজকে বলা হয় মধ্য প্রস্তর যুগ। যুগটাকে বলে মেসোলিথিক এজ। ঠিক আছে। এবার এই যুগে ক্ষুদ্রাস্ত্র যুগ নামেও পরিচিত। ক্ষুদ্রাস্ত্র যুগ কেন? কারণ এই সময়, এই যুগে ক্ষুদ্র ক্ষুদ্র অস্ত্রের আবির্ভাব হয়। ছোট পাথরের তৈরি তীক্ষ্ণ ধারালো অস্ত্র। ঠিক আছে। ছোট পাথরের তৈরি তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র এই সময় তৈরি হয়। ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায়? বিন্ধ্য পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত্র আবিষ্কার হয়। কার্লাইল নামে একজন, তিনি আবিষ্কার করেন। বিন্ধ্য পর্বতের গুহা, স্থান বলে দিচ্ছে কোথায়। বিন্ধ্য পর্বতের গুহায় বেড়াতে যেতে হবে। বিন্ধ্য পর্বতের গুহা স্থান। ঠিক আছে। এবার অস্ত্র, কি কি অস্ত্র পাওয়া যায়? বর্ষা ফলক,
ক্ষুদ্রাস্ত্র ও কর্তনী, এইগুলো অস্ত্রশস্ত্র দেখা যায়। বর্ষাফল, ক্ষুদ্রাস্ত্র, কর্তনী, এই অস্ত্রশস্ত্রগুলো দেখা যায়। ঠিক আছে। আর এই যুগেই কিন্তু গরু, ভেড়া এইগুলোর মতো প্রাণীদেরকে এগুলো গৃহপালিত করার চেষ্টা করা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যেটা মেন আধুনিক এখন আমরা বানাচ্ছি, অ্যাটম বম, ঠিক আছে। এখন তো ডিজিটাল এজ, তো মেসোলিথিক এজের পরে যেটা আছে নিওলিথিক এজ। নিওলিথিক এজ যখন মানুষ আগুনের ব্যবহার শিখলো, আরও যে ধারালো অস্ত্র তৈরি করা শিখলো, নিওলিথিক এজ মানে নব্য প্রস্তর যুগ। ওকে। এই যুগে কি করে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে মানুষ শিকার ও খাদ্য সংগ্রাহকের পরিবর্তে খাদ্য উৎপাদক হয়ে ওঠে। ওকে। তারা শুধুমাত্র ধারালো অস্ত্র তা কিন্তু নয়, পালিশ করা ধারালো অস্ত্র। যদি প্রশ্ন করা হয় যে ধারালো অস্ত্র, পালিশ করা ধারালো অস্ত্র কোন যুগে ইউজ করা হয়, তা নিওলিথিক এজ, নব্যপ্রস্তর যুগে। কৃষিকাজের সূত্রপাত হয়। এই যুগের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। কৃষিকাজের সূত্রপাত হয়। চাকা আবিষ্কার এই যুগে হয়। কম বড় আবিষ্কার ভাই, চাকা আবিষ্কার বিশাল আবিষ্কার। চাকা আবিষ্কার এই যুগে শুরু হয়। আগুনের ব্যাপক ব্যবহার, এই যুগে শুরু হয়। ঠিক আছে। এই যুগকে নিওলিথিক রেভলিউশন বলেছেন গর্ডন চাইল্ড। এই যুগকে কি বলেছে? নিওলিথিক রেভলিউশন বলেছেন। ওকে। এই গেল নিওলিথিক এজ। আচ্ছা, নিওলিথিক এজ এ উল্লেখযোগ্য সভ্যতা আছে। এই পয়েন্টটা জানতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। উল্লেখযোগ্য সভ্যতা, নাম বলো উল্লেখযোগ্য সভ্যতা। নাম বলতেই হবে। উল্লেখযোগ্য সভ্যতা নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। নাম কি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টপূর্বাব্দে এটা হয়? 7000 খ্রিস্টপূর্বাব্দে। বালুচিস্তানের বোলান গিরিপথ। যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এখানে কৃষিকাজের প্রথম সূত্রপাত হয়। 300টি পরিবার নিয়ে এই গ্রাম্য সভ্যতা গড়ে উঠেছিল। মেহেরগড় সভ্যতা 300টি পরিবার নিয়ে গ্রাম্য সভ্যতা গড়ে, আর এখানে কৃষিকাজের প্রথম সূত্রপাত হয়। আর এটা কোথায় পাওয়া যায়? বেলুচিস্তানের গিরিপথে। ঠিক আছে। কৃষিকাজের প্রথম সূত্রপাত হয় কোথায়? এই মেহেরগড় সভ্যতায়। ঠিক আছে। স্থান যদি বলে দিলাম, একটা বোলান গিরিপথ বালুচিস্তানের, স্থান পার্টিকুলারলি যদি স্থান বলতে হয় তাহলে আমাকে বলতে হবে বুরজাহোম, গাব করাল,
গাব করাল, কাশ্মীর, এই সমস্ত জায়গায় মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা কেন বলছি, মেহেরগড় সভ্যতা, হ্যাঁ মেহেরগড় সভ্যতার একটা পার্ট। আর এই যে তোমার এই নবপ্রস্তর যুগের হাতিয়ারগুলো, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো, নবপ্রস্তর যুগের কাজকর্মগুলো, অস্ত্রপাতিগুলো, এগুলোর স্থান কোথায়? এগুলো বুর্জোহাম, গাফারি, কাশ্মীর, এগুলো জায়গাতে পাওয়া যায়। ঠিক আছে। নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করেন কে? লে মুশিয়র। ঠিক আছে। নব্যপ্রস্তর যুগের নিদর্শন, নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করেন লে মুশিয়ে, লে মুশিয়ে, এই ঠিক আছে। ভারতে নব্যপ্রস্তর যুগের প্রথম আবিষ্কার লিঙ্গারুর। কোথায়? লিঙ্গারুর। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা নাম নিয়েছি বুর্জাহোম, এটা কিসের জন্য বিখ্যাত জানা আছে কারোর? বুর্জাহোম এটা বিখ্যাত, এখানে কি ছিল? এখানে বিখ্যাত কিসের জন্য? কূপঘর পাওয়া গেছে এখানে। ঠিক আছে। কূপঘরের জন্য বিখ্যাত, কূপঘর। ওকে। এখানে কুকুরের সাথে মানুষের সমাধি পাওয়া গেছে। প্রশ্ন হবে, কুকুরের সাথে মানুষের সমাধি কোথায় পাওয়া গেছে? বুর্জাহোম। কুকুরের সাথে কুকুরের সাথে মানুষের সমাধি পাওয়া গেছে। ওকে। আচ্ছা, এবার নব্যপ্রস্তর যুগের মধ্যে, তারপরে নব্যপ্রস্তর যুগ আরও এগিয়ে একটা নাম হয়ে গেল বৃহৎ প্রস্তর যুগ, বৃহৎ প্রস্তর সংস্কৃতি। এখানে মানুষ আরও উন্নত হয়ে গেল, এখন ধাতুর ব্যবহার করা শিখে গেল, তামা ব্যবহার করা শিখে গেল। ঠিক আছে। ধাতু, তামা, লোহা এগুলো ব্যবহার করা শিখে গেল। ঠিক আছে। যেটাকে বলা হয় ধাতুর যুগ। ধাতু। ঠিক আছে। ধাতু মানে এখানে তামা, লোহা এগুলো। ঠিক আছে। ধাতুর যুগ। তাম্রপ্রস্তর যুগ, 1800 থেকে 1000 BC, 1800 থেকে 1000 BC এক নম্বর। লৌহ যুগ, 1000 BC টু টুডে। তামার ব্যবহার কিন্তু অনেক আগে হয়েছিল, আর লোহার ব্যবহার অনেক পরে এসেছিল, অনেক পরে। ঠিক আছে। তামার ব্যবহার যদি কথা বলতে ভাঙে, পাথরের সাথে তামা ও ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার পাওয়া যায়। ঝুম চাষের সূত্রপাত, রঙিন মৃৎপাত্রের ব্যবহার, স্থান রাজস্থান, দহিমাদাবাদ, মহারাষ্ট্র, এগুলো জায়গায়। ঠিক আছে। মৃৎপাত্র তাম্রবন যুগের মৃৎপাত্র, লৌহ যুগের মৃৎপাত্র, ব্যাড, রেড, ফায়ার। ওকে, এটা নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য সভ্যতা মেহেরগড় সভ্যতা। এবার জানব সিন্ধু সভ্যতার ব্যাপারে। ওকে, লিখছি সিন্ধু সভ্যতা।
ওকে, আচ্ছা, সিন্ধু সভ্যতার ব্যাপারে আমি কী কী জানবো বলে দিচ্ছি একবার। এটা কোথায় অবস্থিত, সিন্ধু সভ্যতার নামটা কীভাবে এসেছে, এটা সিন্ধু নদ আর তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টপূর্ব 3000 অব্দের যে তাম্রবন যুগের নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। যদি আমি সংখ্যা বলি যে হঠাৎ সিন্ধু সভ্যতা, ধর সিন্ধু সভ্যতাটা কি যদি আমি বলি, তাহলে অ্যান্সার কী দিতে হবে, অ্যান্সার দিতে হবে সিন্ধু নদ ও তার উপনদীগুলির সিন্ধু নদ ও তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টপূর্ব 3000 অব্দে যে তাম্রবন যুগের নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই সময়কে প্রত্নতাত্ত্বিক ইতিহাস যুগের সূচনাকাল ধরা হয়, প্রত্নতাত্ত্বিক ইতিহাসের। আচ্ছা, সিন্ধু সভ্যতার ব্যাপ্তি বলতে হবে, সিন্ধুর ব্যাপ্তি জানবো, ঠিক আছে। এই সভ্যতার ব্যাপ্তি মানে সময়কাল, কত দূর পর্যন্ত কতটি কী কী পাওয়া যায়। সিন্ধু নদের পূর্ব দক্ষিণ দিকে এই সভ্যতার অধিক বিস্তার লক্ষ্য করা যায়। সিন্ধু নদের পূর্ব ও দক্ষিণ তীরে এই সভ্যতার অধিক বিস্তার লক্ষ্য করা যায়। বর্তমান কাল পর্যন্ত মোট 1022টি কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ মিললেও মাত্র 97টি স্থানে সম্পূর্ণ আবিষ্কার সম্ভব হয়েছে। বাবা, 1022টি কেন্দ্রের অস্তিত্ব পাওয়া গেছে, 1022টি কেন্দ্রের অস্তিত্ব পাওয়া গেছে, আর এর মধ্যে মাত্র 97টার আবিষ্কার সম্ভব হয়েছে। সম্ভব হয়েছে 97টা, 122 97 বাই 1022। ওকে, আচ্ছা, এই 1022টি কেন্দ্রের মধ্যে 104টি পাকিস্তানে আর 616টি ভারতে অবস্থিত। 404, 1022-এর মধ্যে 404টি পাকিস্তানে আর 616টি ভারতে অবস্থিত। বিস্তার প্রচুর বিস্তার, 1350 কিমি ইন্টু 1050 কিমি, 6.8 থেকে 8 লক্ষ বর্গ কিমি, ঠিক আছে। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে নর্মদা নদীর অববাহিকা, পশ্চিমে বালুচিস্তান থেকে পূর্বে পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত। উত্তরতম স্থান সিন্ধু সভ্যতার উত্তরে, সবথেকে উত্তরে কোন স্থানটি আছে? উত্তর হচ্ছে মান্ডা, যেটা জম্মু কাশ্মীর নামে পরিচিত, জম্মু কাশ্মীর। আর দক্ষিণতম স্থান হচ্ছে মালভান বা দৈমাবাদ, মহারাষ্ট্র। পূর্বতম স্থান, পূর্ব দিকে কে আছে? পূর্বে আসছে আলিমগীরপুর, পশ্চিম উত্তরপ্রদেশ। আর পশ্চিমতম স্থান
সুতোকা জেন্ডোর, বালুচিস্তান। এছাড়া আফগানিস্তানে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে, যেটা সর্তুঘাই নামে পরিচিত। ব্রোঞ্জ যুগে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। ব্রোঞ্জ যুগে সর্বাধিক বিস্তৃত সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাকে অনেকে সিন্ধু ঘাগর হরপ্পা সভ্যতা বা সিন্ধু সরস্বতী সভ্যতা বলে বর্ণনা করে থাকেন। সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা, তাই একে হরপ্পা সভ্যতা বলা হয়। আচ্ছা, 1981 সালে দয়ারাম সাহানি প্রথম এই আবিষ্কার করেন হরপ্পা। এটা কিন্তু WBCS প্রায়বার আসে হরপ্পা, এবার এসেছিল 2022-এ। হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? উত্তর দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা রতে রাম, রম হরপ্পা, হরপ্পা রতে রাম। আর মহেঞ্জোদারো দাঁতে দাস, রাখাল দাস। ঠিক আছে, হরপ্পা হচ্ছে দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো হচ্ছে রাখাল দাস। ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলির ব্যাপারে বলবো। ঠিক আছে, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থান সমূহ: স্থান, আবিষ্কারের সময়, আবিষ্কর্তা, আর হচ্ছে অঞ্চল। হরপ্পা 1921 খ্রিস্টাব্দে, আবিষ্কার হচ্ছে দয়ারাম সাহানি। ইরাবতী নদীর পূর্ব ও বাম তীরে পশ্চিম পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলা। ঠিক আছে, নাম কি? মন্টোগোমারি জেলা। কি কি পাওয়া যায়? বৃহৎ শস্যাগার, আর নৌকা তৈরির প্রধান কেন্দ্র হচ্ছে হরপ্পা। তারপর চলে আসি মহেঞ্জোদারো। 1922 খ্রিস্টাব্দে, মহেঞ্জোদারো দাঁতে দাস, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা সিন্ধুর ডান ও পশ্চিম তীরে। এখানে কি কি পাওয়া যায়? বৃহৎ স্নানাগার, আর ব্রোঞ্জ এর নর্তকী। ঠিক আছে, আর এগুলো শুট কোজেন্ডোর, এটা 1927 সালে MA স্টেইন বেলুচিস্তানে এক 10 কি নদ পাওয়া যায়। আচ্ছা, এবার চলে আসি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে। নগর পরিকল্পনা গ্রোথ
হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা। সমকালীন পৃথিবীতে এত উন্নত নগর পরিকল্পনা আর কোথাও দেখা যায় না। শহর মূলত দুটি ভাগে বিভক্ত, উচ্চ অংশ এবং নিম্ন অংশ। শহরের পশ্চিম অংশে উঁচু মঞ্চের ওপর তৈরি দুর্গ বা উচ্চ শ্রেণীর লোকেদের বাসস্থান ছিল সাধারণের বাসস্থান। এই নগর অঞ্চল প্রাচীর দ্বারা পৃথকীকৃত ছিল। সিন্ধুর প্রদেশে সিন্ধু নদের পূর্ব পাড়ে কুকুরের পায়ের ছাপ দুর্গ ছিল না, গরুর গাড়ি পাওয়া গেছে। মূল রাস্তা, আচ্ছা সিন্ধু নদের নগর পরিকল্পনা সম্পর্কে বলছি। মূল রাস্তাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল। অন্যান্য রাস্তা মূল রাস্তার সঙ্গে সমকোণ অবস্থান করত। পোড়া ইটের ব্যবহার হতো, এমনকি পোড়া ইটের ব্যবহার হতো। পোড়া ইটের ব্যবহার হতো। বাড়িগুলি বহুতল বিশিষ্ট, কোনো পিলারে দেখা যায় না। প্রতিটি বাড়িতে কূপ ও স্নানাগারের ব্যবস্থা ছিল। কোনো জানালা রাস্তার সামনে ছিল না। দুর্গ প্রকার শস্যাগার প্রশাসকদের বাসস্থান দেখা গেছে। শস্যাগার নর্দমাগুলি মূলত মার্টার, জিপসাম, চুন এগুলো দ্বারা তৈরি ছিল। আচ্ছা, কালীবঙ্গানে বাড়ির মেঝে নির্মাণের জন্য সুদৃশ্য ইট ব্যবহার হতো। কালীবঙ্গানে আমরা ভালো ইট দেখতে পাই। কালীবঙ্গানে বাড়ির মেঝে নির্মাণের জন্য সুদৃশ্য ইট ব্যবহার করা হতো। সামাজিক ও ধর্মীয় জীবন, আমরা নগর পরিকল্পনা সম্পর্কে জানলাম তো, হ্যাঁ কি না জানলাম। এবার সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানব। শ্রেণীবিভক্ত সমাজ হরপ্পা সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কার্যের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা ছিল, তবে সমাজে জাতিভেদ প্রথার অস্তিত্ব পাওয়া যায় না। সমাজ, শাসক, সম্প্রদায়, ব্যবসায়ী, শ্রমিক ও কারিগর এই চারটি শ্রেণীতে বিভক্ত ছিল। সুতি বস্ত্র পশমের পোশাক ব্যবহৃত হতো। 2 খণ্ড পোশাক দ্বারা শরীর আচ্ছাদিত করা হতো। উপরের অংশ বস্ত্রকে বলতো নিবি, নিম্নাঙ্গের বস্ত্রকে বলা হতো পরিধান। আচ্ছা, নারী পুরুষ উভয় বিভিন্ন অলঙ্কার ব্যবহার করতো। নারীরা সুন্দরভাবে চুল বাঁধতে ও রূপচর্চায় পারদর্শী ছিল। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। মেয়েদেরকেই বেশি, মাতাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। তারা বৃক্ষ, আচ্ছা, আর মাতৃতান্ত্রিক কীভাবে বোঝা যায়, কারণ যে মূর্তি টুর্তি ছিল সেগুলো নারীদেরই দেখা যায়। তারা বৃক্ষ, জল, সাপ, আগুন, বিভিন্ন জীবজন্তু ও লিঙ্গ এবং যোনি পূজা করত। মুখ্য বৃক্ষ ছিল অশ্বত্থ গাছ। মুখ্য বৃক্ষ ছিল অশ্বত্থ গাছ। মুখ্য বৃক্ষ ছিল অশ্বত্থ গাছ। প্রাণী সার, পাখি, ঘুঘু, পায়রা, ইউনিকর্ন, যার উপাসনা হরপ্পা সভ্যতা। পরে হিন্দু ধর্মের মধ্যেও দেখা গিয়েছে। একটি শিলে অর্ধনর অর্ধবৃষ মূর্তি পাওয়া গেছে, যা সুমেরীয় গিলমেশ নামক বীরকে সাহায্যকারী ইয়বনী মূর্তির প্রতিরূপ, যা থেকে পরবর্তীকালে হিন্দু ধর্মের হিরণ্যকাশীপুর উদ্ভব হয়। মুখ্য নারী শক্তির প্রতি জটিলের মধ্যে থেকে কাশীর উৎপত্তি, শিলের প্রাপ্ত। মুখ্য পুরুষ শক্তির প্রতি পশুপত শিব। মুখ্য নারী শক্তির প্রতীক হলো জঠরের মধ্যে থেকে গাছের উৎপত্তি।
মুখ্য পুরুষ শক্তির প্রতীক হলো পশুপতি শিব। এটি হলো ত্রিমুখ বিশিষ্ট এক ধ্যানরত একযোগী মূর্তি। মূর্তিটি 5টি পশু দ্বারা আবৃত: বাঘ, হাতি, গন্ডার, মোষ ও 2টি হরিণ। হরপ্পা সভ্যতায় প্রচুর অর্ধনগ্ন মূর্তির সন্ধান মিলেছে। ঐতিহাসিকগণ এগুলিকে ভূমাতৃকা বা মাতৃমূর্তি হিসাবে অভিহিত করেছেন। এই সভ্যতায় মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে কালীবঙ্গাল ও লোধনে অগ্নিদেবী এর অস্তিত্ব পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় মানুষেরা মৃতদেহ দাহ করত বা কবর দিত। সাধারণত উত্তর দক্ষিণ দিক বরাবর মৃতদেহ রাখা হতো। মৃতদেহের সাথে প্রয়োজনীয় জিনিসপত্র কবরে দেওয়ার প্রচলন ছিল। হরপ্পা সভ্যতায় কবর দেওয়ার নানাবিধ পদ্ধতি চালন ছিল। ওকে, যেমন মহেঞ্জোদারোতে কী করা হতো? বিউরিয়াল কমপ্লিট ফ্র্যাকশনাল পোস্ট ক্রিমেশন, কালীবঙ্গনের সার্কুলার রেক্ট্যাঙ্গুলার গ্রেভ, সুরাকোটে পট বিউরিয়াল, হরপ্পা ইস্ট ওয়ার্ক এক্সিস, এগুলো করা হতো। মৃৎপাত্র, হরপ্পায় মৃৎপাত্র ছিল মূলত উজ্জ্বল ও কালচে লাল রঙের। এগুলি খুব ভালোভাবে পোড়ানো হতো এবং এর গায়ে বিভিন্ন লিপি উৎকর্ষ থাকতো। এগুলি কোমরের চাকার সাহায্যে নির্মিত। বিভিন্ন রকম মৃৎপাত্র এরা ব্যবহার করত, যেমন গ্লেস, পলিক্রোম, ইনসাইড, পেরোরেটেড নব। শিল মূলত স্টিয়াটাইট নামক এক ধরনের পাথরের উদ্ভাবে নির্মিত। শিল দ্বারা ব্রোঞ্জ, পোড়ামাটির এগুলো পাওয়া যাচ্ছে। শিলগুলি 2 পায়ে বর্গাকার, আয়তাকার। ওকে ওকে, এবার এটা হলো এই যেটা প্রতি হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতায় আমরা কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানব। ব্যবসা বাণিজ্য তখন কে কৃষিকাজে ব্যবসা বাণিজ্য চালাতো? অ্যামাজন না ফ্লিপকার্ট না স্ন্যাপডিল? মূল উৎপাদিত দ্রব্য ছিল, উৎপাদিত দ্রব্যগুলো জানতে হবে। এটা হচ্ছে গম, জব, বার্লি, ধান, ফল, তিল, মটর, রাই, মৃগ, মুগ, মাছ, মুরগি, হাঁস, ছাগল, ভেড়া, বিভিন্ন পশু। বার্লি ও গমের চাষ মেহেরগড়ে শুরু হয়। মেহেরগড়ে তুলার চাষ প্রথম শুরু হয়। তুলার অনেকদিন আগে দিয়ে পৃথিবীর মধ্যে তারাই প্রথম তুলা চাষ। আচ্ছা, মেহেরগড় সভ্যতায় ওখানে তুলা চাষ শুরু করে। মেহেরগড় বার্লি ও গমের চাষ কোথায় হয়? অ্যান্সার ইজ মেহেরগড়। মেহেরগড়, ঠিক আছে। পৃথিবীতে তারাই প্রথম তুলা চাষ করে। তুলো চাষ করে, ঠিক আছে। উল্লেখযোগ্য আমদানি সামগ্রী সোনা। আচ্ছা, এবার উল্লেখযোগ্য আমদানি সামগ্রী করছি। উল্লেখযোগ্য আমদানি সামগ্রী: সোনা আমদানি করা হতো, রূপা আমদানি করা হতো। সোনা রূপা তখন তো শিখে গেছে, নববস্ত্র যুগ, সমস্ত ধাতুর ব্যবহার শিখে গেছে। তামা, অ্যাগেট, অ্যাগেটও একটা ধাতু, অ্যাগেট, সীসা, অ্যাগেটটা কি, জেট পাথর, শঙ্খ, ঠিক আছে। সোনা আনা হতো কোথা থেকে? আফগানিস্তান।
আফগানিস্তান থেকে সোনা আনা হতো, পারস্য থেকে সোনা আনা হতো, কর্ণাটক থেকে সোনা হতো। রূপা, রূপা কোথা থেকে আনা হতো? ওই আফগানিস্তান, ইরান, এগুলো জায়গা থেকে রূপা আনা হতো। তামা আনা হতো বালুচিস্তান, রাজস্থান। রাজস্থান তখন ক্ষেত্রী নামে পরিচিত, ক্ষেত্রী, ক্ষেত্রী। ওকে। অ্যাগেট আনা হতো পশ্চিম ভারত থেকে, অ্যাগেট আনা হতো, এগুলো সব আমদানি করা হতো। সীসা, সীসা আনা হতো রাজস্থান, দক্ষিণ ভারত, আফগানিস্তান, ইরান। জেট পাথর, জেট পাথর আনা হতো মধ্য এশিয়া। শঙ্খ আনা হতো কাথিয়াবাড়, এগুলো জায়গায় শঙ্খ আনা হতো। মূল আর রপ্তানি তারা কী কী করতো? এটা তো আমদানি পেলাম। রপ্তানি দ্রব্য, রপ্তানি দ্রব্যগুলির মধ্যে ছিল তুলা, সুতি বস্ত্র, পুঁতি, এগুলো ছিল হাতির দাঁত, এগুলো জিনিস তারা। তারপরে পোড়ামাটির দ্রব্য, এটা কিন্তু বেশ পোড়ামাটির দ্রব্য, এগুলো রপ্তানি করতো। এটা বেশ চালাক ছিল না? ওরা সোনা, রূপা, তামা এগুলো নিয়ে আসতো আর পোড়া মাটির দ্রব্য বানিয়ে দিয়ে দিত। চালাক ছিল। ব্যবসা বাণিজ্য হলে অর্থের লেনদেন কি ছিল? অর্থের লেনদেন ছিল না। অর্থের লেনদেন ছিল না। বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা চলত। কিসের মাধ্যমে? বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা চলত। আচ্ছা, আর বিনিময় করার, ওজন করার জন্য তারা ঘনকাকৃতি ও গোলাকৃতি স্টিয়াটাইট আর চুনা পাথর ব্যবহার করত। স্টিয়াটাইট ও চুনা পাথর ব্যবহার করত। পরিমাপের একক ছিল ছিল 16, যা 16 মানে 16 আনা, 12 আনা, 1 আনা, 16 আনা এরকমভাবে করতে হয়তো। 16 হচ্ছে 13.64 গ্রাম। আচ্ছা, বুঝলাম সব কিছু এত ব্যবসা বাণিজ্য চলতো। তো কিসের মাধ্যমে চলতো? স্থানগুলো কোথায়? আমাদের এরকম কলকাতা, দিল্লি, মুম্বাই এরকম হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্যের জন্য, এগুলো আমাদের আমদানি রপ্তানি, এগুলো মেন সিটি। তখন সেখানকার সিটিগুলো ছিল যেগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করতো, মন ছিল, সেগুলো সব সমুদ্রের পথে যাতায়াত করতো। তার জন্য বন্দরগুলো ছিল ইম্পর্টেন্ট। লোথাল, রংপুর, সোমনাথ, বালাকোট, এইগুলো ছিল, এই সমুদ্র বন্দরগুলো ছিল। সুটকোজেন্ডার ও সুরকোটাদা বহি বন্দর হিসেবে কাজ করত। সিন্ধুবাসীরা মিশরে নীল সরবরাহ করত। হরপ্পা সভ্যতার অন্তর্গত উত্তর আফগানিস্তানের কাছে অবস্থিত শর্তুঘাই লাপিস লাজুলি খনিগুলির সঙ্গে যুক্ত ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য স্থান একটা হচ্ছে হরপ্পা। হরপ্পাতে আমরা কি পাই? হরপ্পাতে আমরা পাই তামা নির্মিত আয়না, তামা নির্মিত আয়না পাই, খেলনা রথ পাই, এটা তামা নির্মিত। ঠিক আছে। সভ্যতার 6টি স্তর আবিষ্কৃত হয়েছে, 6টি সারিবদ্ধ শস্যাগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শস্যাগার পাওয়া যায় হরপ্পা সভ্যতায়, শস্যাগার পাওয়া যায়। এছাড়া দুর্গের বাইরেও শস্যাগার পাওয়া গেছে। শস্যাগারটি আবিষ্কৃত হয় দয়ারাম সাহানি এবং MS ভার্সের তত্ত্বাবধানে 1921 সালে পর্যায়কালে মিডো। আচ্ছা, কবরস্থান পাওয়া গেছে।
কবরস্থানে সিমেট্রি কালচার পাওয়া গেছে, 2 red stones idols of dancing girl and naked bust of male female। শস্যাগার পাওয়া যায়, ঠিক আছে। কবরস্থানে সিমেট্রি কালচার পাওয়া যায়, 2 red stone idols of a dancing girl and a naked bust of male and female genitalia। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। এখানে কি পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃহৎ স্নানাগার পাওয়া যায়। হরপ্পা সভ্যতে বৃহৎ শস্যাগার পাওয়া যায়, আর এখানে বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারো স্নানাগার পাওয়া যায়, মহেঞ্জোদারোতে স্নানাগার পাওয়া যায়। ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া যায়, এখানেও শস্যাগার পাওয়া যায়, ঠিক আছে, বৃহৎ শস্যাগার। আর ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া যায়। দাড়ি সমন্বিত যোগী পুরুষের মূর্তি সিটাটাইট প্রস্তুত দ্বারা নির্মিত, ঠিক আছে, এগুলো পাওয়া যায়। কালীবঙ্গানে চলে আসি। কালীবঙ্গানে কর্ষিত জমি ও ধানের তুষের অস্তিত্ব পাওয়া যায়, কর্ষিত জমি ও ধানের তুষ এগুলো পাওয়া যায়, ঠিক আছে। সরল রেখায় ন্যায় 7টি অগ্নিবেদী এর অস্তিত্ব, কাঠের তৈরি পয়ঃপ্রণালী ব্যবস্থা পাওয়া যায়। উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে লোয়ার টাউনের প্রাচীর বেষ্টিত লোথাল। আচ্ছা, লোথাল চলে আসি। লোথালে চালের তুষ ধানের তুষের অস্তিত্ব পাওয়া যায়, এখানেও তাই, চালের তুষ ধানের তুষ এগুলোর অস্তিত্ব পাওয়া যায়। কৃত্রিম পোতাশ্রয় বিশ্বের প্রাচীনতম বন্দর, এই লোথাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম বন্দর, ঠিক আছে, তম বন্দর হচ্ছে লোথাল। কৃত্রিম পোতাশ্রয় লোথাল শহরটি 6টি মূল মঞ্চের উপর স্থাপিত ছিল, প্রতিটি অংশ প্রাচীর দ্বারা ঘেরা ছিল। জাহাজের ছবি যুক্ত শিল পাওয়া যায়, জাহাজের ছবি যুক্ত শিল পাওয়া যায়। বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাঁধ প্রয়াস পাওয়া যায়, ডাবল বিরিয়াল। ছেলে মেয়েকে একসাথে কবর দেওয়ার প্রচলন ছিল লোথালে, ঠিক আছে। চানহুদ্দারও এখানে 3টি সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, হরপ্পা, যুগকর আর জুনাগড়। একমাত্র শহর যেখানে কোনো দুর্গ বা নগর কেন্দ্র এর অস্তিত্ব নেই, এটি চানহুদ্দার শহর, একমাত্র শহর যেখানে কোনো দুর্গ বা নগর কেন্দ্র এর অস্তিত্ব নেই। কুকুরের পায়ের ছাপ পাওয়া যায়, ঠিক আছে এখানে। এবার কোট দিচ্ছি, এটা মূলত প্রাক হরপ্পা সভ্যতা। ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে। রোপার এখানে প্রাক ও হরপ্পা সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়। সুরাকোট, ঘোড়ার হাড়ি, সুতকোজ, দৈমদেবরা, ধোলাভিরা। আচ্ছা, ধোলাভিরা একটা জায়গা হরপ্পা সভ্যতার, সেখানে সিঁড়ির মতো ধাপযুক্ত স্নানাগার পাওয়া গেছে, ধাপযুক্ত স্নানাগার পাওয়া গেছে, ঠিক আছে। জলরক্ষণ, সেচ খাল নির্মাণ এগুলো পাওয়া গেছে। সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র, এটি প্রাক ও পরিপূর্ণ হরপ্পা সভ্যতার অন্তর্গত। শহরটি 3টি ভাগে বিভক্ত। ব্যাস, এই গেল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ধ্বংস কীভাবে হলো? সিন্ধু সভ্যতা আবহাওয়া পরিবর্তন সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ। সিন্ধু ধ্বংসের কারণ যদি বলি, তাহলে এটা বলা হচ্ছে যে আবহাওয়া পরিবর্তন
ও নদীর গতিপথ পরিবর্তনকেই হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ বলে ঐতিহাসিকরা মনে করেন। সিন্ধু সভ্যতাও একই ব্যাপার, হরপ্পা সভ্যতার অন্তর্গত। পরিবর্তনকেই হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ বলে অভিহিত করেন। ঠিক আছে, তাছাড়া আর্যদের আক্রমণ, হরপ্পাবাসীদের রক্ষণশীলতা, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, ঘাঘর নদী শুকিয়ে যাওয়াকে অনেকে এই সিন্ধু সভ্যতার হরপ্পা সভ্যতার পতন বলে মনে করেছেন। আচ্ছা, জুকর সভ্যতা জানতে হবে। জুকর সভ্যতা বলা হয় যে হরপ্পা সভ্যতার পরে, ঠিক আছে, ধ্বংস হওয়ার পতনের পরে ওই স্থানে জুকর সভ্যতা গড়ে উঠেছিল। জুকর নামক স্থানের প্রথম এই সভ্যতা আবিষ্কার হয়। ঠিক আছে, এইগুলো হরপ্পা সভ্যতা। এরপরে আসবো আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। ওকে, আজকে পড়ব আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। কি কি পড়ব? টাইম লাইন, সময়টা পড়ব কত থেকে কত। টার্মস, কোন কোন শব্দ ব্যবহার করা হতো, সেনাপতিকে কী বলা হতো, প্রধানমন্ত্রীকে কী বলা হতো, নৌকা চালায় তাদের কী বলা হতো। রিলিজিয়ান, তাদের ধর্ম সম্পর্কে যাব, তারা কি উপাসনা করত, কি পূজা করত, মূর্তি ছিল কিনা, দেবদেবতা কী ছিল, আচার ব্যবহার কী ছিল। লিটারেচার, সাহিত্য পড়ব। এখন লিটারেচার বলতে ওই মহাকাব্য এগুলোই ছিল, যাই হোক সাহিত্যটা পড়ব। তারপরে তাদের সাহিত্যটা কী ছিল বলে রাখছি, তাদের সাহিত্যটা বেদ ছিল। এই লিটারেচার বলতে বেদ। এই বেদের অনেকগুলো ভাগ আছে, অনেক নিয়ম আছে, অনেকগুলো প্রকার আছে। কোন কোন ভাগে কী আছে সেগুলোর ব্যাপারে জানব। ঠিক আছে, তাদের সমাজ মানে সোসাইটি অ্যান্ড কালচার, তাদের সমাজ সম্পর্কে জানবো, তাদের রীতিনীতিটা কী আছে সেটা জানবো। ঠিক আছে, তারা কোনভাবে সমাজটাকে বিভক্ত করতে, এসসি ওবিসি ছিল কিনা, তখন রিজার্ভেশন ছিল কিনা, তো এগুলোর ব্যাপারে আলোচনা করব। আচ্ছা, তাদের বলতে গেছি তাদের রিলিজিয়নে তাদের দেবতা ছিল। ঠিক আছে, তারা মূর্তি পূজা করত। এবার দেবতা সমূহ, তারা কোন কোন দেবতার পূজা করত, কোন কোন দেবতা কিসের জন্য বিখ্যাত সেগুলোর ব্যাপারে জানব। তারপরে বৈদিক যুগের পরে কোন যুগটা আসলো, ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগ, এটা সম্পর্কে জানব। ঠিক আছে, ফার্স্টে টাইম লাইন জানবো, টার্মস জানবো, কোন কোন শব্দ ব্যবহার করা হতো, কোনটাকে কি বলা হতো, ধর্ম সম্পর্কে জানবো, রিলিজিয়ান সম্পর্কে যেমন লিটারেচার, সাহিত্য সম্পর্কে জানবো, তাদের সোসাইটি রীতিনীতি কী ছিল ওগুলো সম্পর্কে জানবো, তাদের প্রথম দেবদেবতা কী, আর বৈদিক যুগের পরে কোন যুগটা আসলো বৈদিক যুগে সেটার ব্যাপারে জানবো। এই 7টা বিষয়ের ওপর আলোচনা করব। ফার্স্টে চলে আসি টাইম লাইন। আচ্ছা, বৈদিক যুগের হচ্ছে দুটো দশা আমরা দেখব। প্রথম দশা 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ, এটাই কিন্তু মেন। ঠিক আছে, 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকেই বলা হয় ঋগ বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ। আর দ্বিতীয় হচ্ছে 1000 থেকে খ্রিস্টাব্দ, এটা পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ, এখানে গৌতম বুদ্ধের আবির্ভাব হয়, আর এটা ছিল ঋগ বৈদিক যুগ। এই হচ্ছে বৈদিক যুগের দুটো টাইম লাইন। ঠিক আছে, একটা ঋগ প্রাচীন যেটা বৈদিক যুগ, সেটা 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ, তারপরে 1000 থেকে 600 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ।
একটা ঋগ বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগের পরেই গৌতম বুদ্ধের আবির্ভাব হয়। ঠিক আছে। আচ্ছা, এবার এবার এই যে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা, এদের উৎসটা কি, অরিজিনটা কি, এটা সম্পর্কে জানবো। অরিজিন অফ হোমল্যান্ডস, এটাই যেহেতু এটা অনেক প্রাচীনের ব্যাপার, অনেক আগেকার যুগের ঘটনা কথা, তো এদের আদি বাসভূমিটা কি এটার ব্যাপারে বিভিন্ন দার্শনিক প্রত্নতত্ত্ববিদ, হ্যাঁ, তারা বিভিন্ন মতবাদ দিয়েছেন। যেমন তাদের আদি বাসভূমি বলে প্রফেসর পেদান হকা তিনি বলেছেন জার্মান সমভূমিটা হচ্ছে এদের আদি বাসস্থান। এরকম আরও কয়েকজন বলেছে, লিখে নিচ্ছি তারপরে বলছি। আদি বাসভূমি সম্পর্কে বলছি। জার্মান সমভূমি, তার আদি বাসস্থান বলেছে জার্মান সমভূমি, এটা বলছেন প্রফেসর পেদান হকা। তিব্বত বলেছে আদি বাসস্থান নাকি তিব্বত, কে বলছে? দয়ানন্দ সরস্বতী বলেছে সেটা তিব্বত। মেরু অঞ্চল, অ্যারেটিক রিজিয়ন, এটা বলেছে বাল গঙ্গাধর তিলক। মধ্য এশিয়া বলেছে ম্যাক্স মুলার, এটাই কিন্তু সর্বজন গ্রাহ্য। মধ্য এশিয়া বলেছে ম্যাক্স মুলার। সপ্তসিন্ধু অঞ্চল বলেছে অবিনাশ চন্দ্র দাস। অষ্টহাঙ্গেরি বলেছে প্রফেসর ম্যাকডোনাল্ড। এবার টার্মগুলোর ব্যাপারে জানো। বৈদিক যুদ্ধে ব্যবহৃত শব্দ টার্ম, সেগুলো মিলি। সেনানী মানে সেনাপতি। ব্রজপতি মানে ব্রজের প্রধান। কুলোপা মানে পরিবার বা কুলের প্রধান। গ্রামণী মানে গ্রামের প্রধান। স্পা মানে গুপ্তচর। সভা ও সমিতি, ইম্পর্টেন্ট এটা খুব। সভা সমিতি হচ্ছে রাজনৈতিক একটা সংগঠন, সমিতি দ্বারা উপজাতির প্রধান নির্বাচিত হতো। উগ্র পুলিশ। অনিন মানে শততার বিশিষ্ট নৌকা। মনা ও মিনিশ একটা এক ধরনের নৌকা। জন হচ্ছে সম্প্রদায়। গিল্ড হচ্ছে ব্যবসায়ী সমিতি। এই হচ্ছে বৈদিক যুগে ব্যবহৃত শব্দসমূহ। এবার রিলিজিয়ন সম্পর্কে জানো। আর্যদের ধর্ম, ওরশিপ অব নেচার, প্রকৃতির পূজা করাটাই হচ্ছে আর্যদের ধর্ম। ধর্মের মাধ্যমে এরা প্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করতে চাইতো। আর্যরা মূর্তি পূজা করতো তারা করতো না। তাহলে তারা দেবতাগুলোকে কিভাবে পূজা করতো? ইন্দ্র অ্যাকচুয়ালি এটা ওদের একটা কনসেপ্ট, এটা অ্যাবস্ট্রাক্ট ওদের দেবতাগুলো। আর্যদের প্রধান ফসল হচ্ছে জব। পুরুষ দেবতাদের অধিক্য বেশি ছিল, মানে পুরুষ দেবতাদের বেশি ছিল, পুরুষ দেবতাদের নাম বেশি পাওয়া যায়। আর্যদের মূল কথা ছিল প্রকৃতি পূজা। প্রকৃতিটাই হচ্ছে ভগবান। ঠিক আছে। সূর্য দেবতা, সূর্য পূজা করে হচ্ছে সূর্য। ইন্দ্র দেবতা হচ্ছে বৃষ্টির দেবতা। ধর্মাচার্য একমাত্র পর যজ্ঞের মাধ্যমে ধর্ম পালন করা হতো। গুরুত্বপূর্ণ দেবতা ইন্দ্র হচ্ছে সে বৃষ্টির দেবতা। সোম হচ্ছে গাছের দেবতা। পৃথিবীর দেবতা। অগ্নি আগুনের দেবতা। মিত্র সূর্যের দেবতা। সরস্বতী নদীর দেবী। মরুদ ঝড়ের দেবতা। অরণ্যানী বনের দেবী। বৈদিক সাহিত্যর দুটো জিনিস নিয়ে, একটা শ্রুতি একটা স্মৃতি। শ্রুতিটা হচ্ছে অ্যাকচুয়ালি বেদ হচ্ছে চার রকমের বেদ পাওয়া যায়। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবার প্রত্যেকটি বেদ আবার 4টে অংশে বিভক্ত। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে। এবার স্মৃতি, এই বেদের বাদ দিয়ে বাকি যা কিছু আছে সবগুলো স্মৃতি। বেদাঙ্গ হচ্ছে 6টি জিনিস নিয়ে: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। মহাকাব্য, রামায়ণ, মহাভারত। পুরাণ হচ্ছে 18টি। মৎস্য পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীন। এবার উপবেদ হচ্ছে 4টি: আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিলবেদ। দর্শন হচ্ছে 6টি অংশ। আচ্ছা, বেদের যে 4টি ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর একটা উপনিষদ, এগুলোর ব্যাপারে একটু এক লাইন দু লাইন করে জানবো। সংহিতা, দেবদেবীর স্তব স্তোত্র থাকে এটাতে। ব্রাহ্মণ, যাগযজ্ঞের বিধিনিষেধ, এটি গদ্যে লেখা। ব্রাহ্মণটা গদ্যে লেখা। আরণ্যক, বৃদ্ধ বয়সী অরণ্যবাসীর ধর্ম জীবনযাপনের প্রয়োজনীয় তত্ত্ব। উপনিষদ, হিন্দু ধর্মের দর্শন। এটা উপনিষদ বেদান্ত নামে পরিচিত, কারণ এটি বেদের শেষ ভাগ। উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ চার্লস উইলকিন্স। উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স। সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক কথাটি আছে মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে কথাটি আছে। ঋগ্বৈদিক যুগের সোসাইটির কালচার, সমাজ আর তাদের রীতিনীতি সম্পর্কে জানবো। আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সুসভ্য। আর্য বলতে একটি বিশেষ জাতিকে বোঝায় না, এটি একটি ভাষাভাষী বা সাংস্কৃতিক গোষ্ঠী। আর্যদের প্রধান বাহন হচ্ছে ঘোড়া, তারা ঘোড়া চেপে সব জায়গায় যেত। ঋগ্বেদে বর্ণিত আর্য সভ্যতাকে আদি বৈদিক সভ্যতা বলা হয়। এটি গ্রাম কেন্দ্রিক। আর্যদের সমাজের মূল ভিত্তি হচ্ছে 51টি পরিবার।
প্রতিদ্বন্দ্বী সমাজ, পিতাকে গৃহপতি বলা হতো। সিন্ধুরা বৃষের সমাধান করতো, বিষ মানে ষাঁড়, আর আর্যরা গাভীর সমাধান করতো। সমাজে কিন্তু বর্ণ ব্যবস্থা ছিল, চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করত, ক্ষত্রিয়রা যুদ্ধ বিদ্রোহ করত, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য, কৃষি, আর শূদ্ররা সেবামূলক কাজ করত। নিষ্কমনা নামে স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল। ঋগ্বেদিক যুগের একজন শক্তিশালী রাজার নাম হচ্ছে সুদাস। ঋগ্বেদিক যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য হচ্ছে পাঞ্চাল। এবার চলে আসছে প্রধান দেবতা ইন্দ্র, গ্রেটেস্ট গড অফ আরিয়া। 250টি স্তোত্র তাকে নিয়ে লেখা হয়েছে। অগ্নি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা, বরুণ তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা। তাছাড়া গুরুত্বপূর্ণ আছে সোমা, রুদ্র, পুষাণ, সূর্য, পৃথিবী, এগুলো। পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব। অনেকে একে মহাকাব্যের যুগ বলেন। বাল্মীকি রামায়ণ ও ব্যাসদেব মহাভারতের রচনা এই সময় হয়। বাল্মীকি রামায়ণ আর ব্যাসদেব মহাভারতের রচনা করেন এই সময়ে। এই যুগের দুই বিদুষী মহিলা গার্গী ও মৈত্রী। মহাভারতের যুগে ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রধান দেবতার স্থান পায়। ব্রহ্মা, বিষ্ণু, শিব। বাল্যবিবাহ, বহুবিবাহ, বর্ণভেদ প্রথার ব্যাপক প্রচলন শুরু হয়। বহুবিবাহ, বর্ণভেদ প্রথার ব্যাপক প্রচলন শুরু হয়। মহাকাব্য যুগের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ। আর্যরা 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বের মধ্যে ভারতে এসে সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস শুরু করেন। সপ্তসিন্ধু অঞ্চল কোনটা? আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত সপ্তসিন্ধু অঞ্চল, যে 7টা নদী নিয়ে। সপ্তসিন্ধু কোনগুলো? শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু এবং সরস্বতী নদীটি বর্তমানে শুকিয়ে হারিয়ে গেছে। আর্যরা ভারতবর্ষে লৌহ যুগের সূত্রপাত করে 1000 খ্রিস্টপূর্বাব্দে। হিট্রাইট জাতি যারা মিশরে আছে, ওরা প্রথম লোহা ও ঘোড়ার ব্যবহার শেখে। আর্যরা মৃতদেহকে দাহ করত এবং আর্যরা হচ্ছে অর্ধযাযাবর জাতি। প্রথমে বাল্যবিবাহ ছিল না, পরে বাল্যবিবাহ চালু হয়। বিধবা বিবাহটা কিন্তু ছিল। বশিষ্ঠ এবং বিশ্বামিত্র ছিলেন বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরোহিত। গীতার শ্লোক হচ্ছে 700টি। পরবর্তী বৈদিক যুগে অঙ্গ, মগধ, বঙ্গ প্রভৃতি জায়গাতে আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণের ফলে আর্য সংস্কৃতি কলুষিত হয়ে পড়ে এবং এক মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়। ঠিক আছে, আরেকটা বলে দিচ্ছি, অরিজিন অফ দ্য ইউনিভার্স। এটার ব্যাপারে অরিজিন অফ দি ইউনিভার্স, এটার ব্যাপারে জানা যায় ঋগ্বেদে জানা যায়। এই ছিল ভারতীয় সভ্যতার উদয়। এইভাবে ভারতীয় সভ্যতার উদয় হলো। ফার্স্টে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, যেগুলো মেহেরগড়, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো, এগুলোতে হয় সভ্যতা। তারপরে চলে আসে বৈদিক যুগ। এই বৈদিক যুগ থেকেই বা আর্য সভ্যতা, এখান থেকেই ভারতীয় সভ্যতার উদয় হয়। এরপরে আরও সামনে জানবো।